ডাব্লিউবিসি অনলাইন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। নমস্কার বন্ধুগণ, ডাব্লিউবিসি অনলাইন তোমাদের আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণ বাসুদেব। তোমরা দেখছো ডাব্লিউবিসি অনলাইন, তোমাদের নিজের চ্যানেল, যেখানে আমরা মাধ্যমিক নিয়ে আলোচনা করছি। তো তোমরা ভিডিওটাতে ক্লিক করেছো তোমরা এটা জানার জন্য যে তোমরা কীভাবে মাত্র 4 দিনে ভৌত বিজ্ঞান কমপ্লিট করবে। তো আশা করি তোমরা আমাদের আগের 3টে ভিডিও দেখে পেয়েছো। যদি না দেখা থাকে তাহলে অবশ্যই উপরে আই বাটন ক্লিক করে তোমরা আমাদের বাকি 3 দিনের ভিডিও দেখে নিতে পারবে। তোমরা অবশ্যই 3টে ভিডিওটা আগে দেখবে, কেন ওইগুলো দেখলে তবে তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমরা বইটাকে কমপ্লিট করছি। তো শুধুমাত্র আমরা ভৌত বিজ্ঞান না, তোমাদের জন্য জীবন বিজ্ঞান আর অঙ্ক ভিডিও আমি তোমার খুবই এই সপ্তাহের মধ্যে আপলোড করব। তো তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশানে ক্লিক করে রাখবে, যাতে যখনই আমরা ভিডিও পাঠাবো তোমরা নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে। তো আজকে আমরা শুরু করবো সপ্তম আর অষ্টম চ্যাপ্টার, অর্থাৎ তোমাদের শেষ পর্বতে। তো আজকে আমরা আলোচনা করবো পরমাণু নিউক্লিয়াস। তো তোমাদের প্রত্যেক দিনের মতো আবার বলছি যে আগে তোমরা বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়বে, প্রশ্নটা সলভ করবে। আর আমি যে প্রশ্ন করছি সেগুলো তোমরা অবশ্যই ইম্পর্টেন্ট দিয়ে পড়বে, কারণ এই প্রশ্নগুলো করলে তোমাদের আশা করি সব প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। তো আমি তোমার সাথে যেগুলো মনে হবে যে তোমাদের উত্তর বলে দেওয়া দরকার সেগুলো আমি বলেও দেবো। আর তোমার হাতে একটা পেন্সিল রাখো, কেন আমি তোমাদের এই জন্য কোনো পিডিএফ লিঙ্ক দেবো না, আমি শুধু মুখে বলে দেবো, সেগুলো তোমরা খাতার মধ্যে কলমের মধ্যে লিখে নেবে, নোট করে নেবে। তো সময় নষ্ট না করে শুরু করছি আমাদের লাস্ট পর্ব। এরপর ভৌত বিজ্ঞানের কোনো সাজেশন থাকবে না। তো তারপরে আসবে আমাদের অঙ্কের প্রথম পর্ব পাঠিয়ে দিচ্ছি, তারপরে আমি বীজগণিত ও অন্যান্য সাবজেক্টগুলো পাঠিয়ে দেবো। তো এটা হচ্ছে লাস্ট পর্ব। তো শুরু করছি। তো প্রথমে ফার্স্ট কোশ্চেন হবে যে তেজস্ক্রিয়তা কী। তেজস্ক্রিয়তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তেজস্ক্রিয়তার কারণ কী? তেজস্ক্রিয় মৌল কাদের বলে? সক্রিয়তা কী? সক্রিয়তা সিজিএস একক এবং এসআই একক কী, মানে বেকারেল আর কুড়ি কী? তো বেকারেল আর কুড়ির মধ্যে সম্পর্ক কী? এক বেকারেল কাকে বলে, এক কুড়ি কাকে বলে? তেজস্ক্রিয় রশ্মি থেকে আলফা বিটা গামা রশ্মি মানে কী কী রশ্মি নির্গত হয় তাদের নাম লেখো। বিটা তো তোমার নেগেটিভ আধান, কিন্তু সেটা তার সত্ত্বেও নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে কী করে? গামার প্রকৃতি কী? আলফার ভর, আলফার তড়িৎ আধান এবং আলফার তড়িৎ প্রকৃতি, আর ওর আয়নের ক্ষমতা আর ভেদন ক্ষমতা। একইভাবে বিটার সেগুলো বলবে যে প্রকৃতি কী, আধান কী, ভর কী, ভেদন ক্ষমতা কী, আয়ন ক্ষমতা কী। একইভাবে গামারও বলবে। তো 3টে ধর্ম পড়লে তোমরা তুলনার দিক, বৈশিষ্ট্য দিক তোমরা বলতে পারবে। দুহিতা পরমাণু কাকে বলা হয়, জনক পরমাণু কাকে বলা হয়? দুহিতা পরমাণু হচ্ছে তোমার কোনো পদার্থ থেকে, মানে জনক পরমাণু থেকে যেটা তৈরি হচ্ছে, তেজস্ক্রিয় পদার্থ যেটা অংশগ্রহণ করছে সেটা জনক পরমাণু, আর যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে তোমার দুহিতা পরমাণু। সডির নিয়মগুলি কী? সডির শ্রেণী সঞ্চালন সূত্রটি বিবৃত করো। যে ইলেকট্রন গ্রহণ করলে তার সেই তো কক্ষটা ডান দিকে এক ঘর চলে যায়, তো বইতে দেওয়া আছে। তারপরে এখানে ছোটো ছোটো অঙ্ক থাকবে যে একটা আলফা একটা বিটা যুক্ত হলে বা বিয়োজন হলে নতুন মৌলটার সৃষ্টি হচ্ছে, তার সংকেত কী হবে। যেমন ধরে নাও C612 এর সঙ্গে একটা আলফা যোগ হলো, তাহলে সেটা কী তৈরি হলো, বা একটা আলফা নির্গত হলো, সেটা কী তৈরি হলো। কার্বন ডেটিং কী? কার্বন ডেটিংয়ের প্রয়োজনীয়তা কী? মানে তেজস্ক্রিয়তার ব্যবহার ঘুরিয়ে দিতে পারে। নিউক্লিয় শক্তি কাকে বলা হয়, বন্ধন শক্তি কী, ভর বিচ্যুতি কী, E=mc², এটা কার সমীকরণ, আইনস্টাইনের সমীকরণ, এটা এর ব্যাখ্যা কী। তারপরে নিউক্লিয় সংযোগ, নিউক্লিয় বিভাজনের পার্থক্য, মানে সংজ্ঞা পড়লে তাহলে পার্থক্য হিসাবে বলা যায়। নিউক্লিয় সংযোগকে, নিউক্লিয় বিভাজনকে কেন চেন রিয়াকশন বলা হয় বা শৃঙ্খল বিক্রিয়া বলা হয়। নিউক্লিয় রিঅ্যাক্টরে কী ব্যবহার করা হয়। নিউক্লিয় সংযোজন কোথায় দেখা যায় এবং কোনটা বেশি ক্ষতিকর, নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজন। তো এইসব প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আছে। আর চলে যাচ্ছি লাস্ট 8 নম্বর চ্যাপ্টার। 8 নম্বর চ্যাপ্টার তোমাদের প্রচুর বড় চ্যাপ্টার আছে, এখানে 4টে ভাগ করা আছে। তো ভিডিওটা বড় হলে কোনো ক্ষতি নেই, কিন্তু তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো প্রথমে বলতে হবে যে পর্যায় সারণীর মধ্যে যে প্রথমে যে আছে তোমার অশোক সূত্রকে প্রকাশ করেছে, ত্রয়ী সূত্রকে প্রকাশ করেছে। মেন্ডেলিফের গুরুত্ব কী, মেন্ডেলিফের পর্যায় সারণীর গুরুত্ব কী, পর্যায় ধর্ম মানে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃত করো। তারপর মেন্ডেলিফের ত্রুটি কী কী আছে, ওই যে 3-4টে পজিশানগুলো চেঞ্জ করেছে সেগুলো উদাহরণ দিতে হবে। আধুনিক পর্যায় সারণী কাকে বলে? আধুনিক পর্যায় সারণীর মধ্যে কটা পর্যায়, কটা শ্রেণী, মেন্ডেলিফের মধ্যে কটা পর্যায়, কটা শ্রেণী,
এবং আধুনিক পর্যায়ে সারণীর প্রথম মৌল, প্রত্যেক পর্যায়ে প্রথম মৌল আর শেষ মৌলের নাম, আর প্রত্যেক কটা পর্যায়ে কী কী নাম আছে, যেমন প্রথমটা চৌকি হ্রস্ব বা ভেরি শর্ট, তারপরে শর্ট, তারপরে লং, তারপরে ভেরি লং, তারপরে ইনকমপ্লিট, এরকম শ্রেণীগুলোর প্রত্যেকটা প্রথম মৌল আর শেষ মৌলের নামগুলো মনে রাখতে হবে। তারপরে 1 নম্বর শ্রেণীকে কী বলা হয়, যেমন ক্ষার ধাতু বলা হয়, ক্ষার ধাতুর সংজ্ঞা উদাহরণ, একেবারে ক্ষার মৃত্তিকা মৌল কাকে বলে, তারপরে তোমার মুদ্রা ধাতু কাকে বলা হয়, বর ধাতু কাকে বলা হয়, তারপরে তোমার নিষ্ক্রিয় গ্যাস কাকে বলা হয়, হ্যালোজেন মৌল কাকে বলা হয়, চ্যালকোজেন মৌল কাকে বলা হয়, ইউরেনিয়াম মৌল বলা হয় কাকে, সন্ধিগত মৌল কাকে বলা হয়, প্রত্যেকটা উদাহরণ আর সংজ্ঞা তোমাকে জানতে হবে। তারপরে হাইড্রোজেনকে দুষ্ট মৌল কেন বলা হয়, কারণ দুটো ধর্ম দেখায়, 1 নম্বর আর 17 নম্বর শ্রেণী, তোমরা জানো এটা। তো কোন কোন ধর্মগুলো ডান দিকে গেলে বেড়ে যাচ্ছে বা নিচের দিকে গেলে কমে যাচ্ছে, তো এইসব তোমাদের মনে রাখতে হবে। যে ধাতব ধর্ম আস্তে আস্তে ডান থেকে গেলে ক্রমশ কমে যাচ্ছে, তো এরকমভাবে তোমাদের মনে রাখতে হবে। এবার তোমাদের প্রশ্নটা এরকমভাবে আসবে না, প্রশ্নটা এরকমভাবে আসবে যে লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে পটাশিয়ামের মধ্যে কার তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তো তোমাদের মনে রাখতে কোন দিকে গেলে কোনটা বাড়ছে, কোন দিকে গেলে কোনটা কমছে। আয়নন বিভব ক্ষমতা কাকে বলা হয়, তড়িৎ-ঋণাত্মকতা কাকে বলা হয়, জারণ কি, বিজারণ কি। তারপরে চলে আসছি রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন কয় প্রকার, কী কী, আয়নীয় বন্ধন আর তৈজযৌগী বন্ধনের মধ্যে পার্থক্য, আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য, সংজ্ঞা। তারপরে তোমার ইলেকট্রন ডট প্রোডাক্ট আছে, আর জল, H2SO4, তারপরে HCl প্রভৃতি, এগুলোর ডট ইলেকট্রন, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফাইড, কয়েকটা আয়নীয় যৌগের ইলেকট্রন ডট প্রোডাক্ট দেখাবে, কয়েকটা সমযোজী বন্ধনের ডট প্রোডাক্ট দেখাবে, যেমন মিথেন, সালফার ডাইঅক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, তো এদের ইলেকট্রন ডট প্রোডাক্ট দেখালে হয়ে যাবে। একটা একযোজী, একটা দ্বিযোজী, একটা ত্রিযোজী সমযোজী বন্ধনের উদাহরণ দাও, যেমন একযোজী হচ্ছে তোমার ক্লোরিন, দ্বিযোজী হচ্ছে তোমার অক্সিজেন, ত্রিযোজী হচ্ছে নাইট্রোজেন, তো এগুলোর ডট প্রোডাক্ট দেখাও। তারপরে মৃদু তড়িৎ বিজস্ব কাকে বলা হয়, তীব্র তড়িৎ বিজস্ব কাকে বলা হয়, তড়িৎ বিশ্লেষণ কাকে বলা হয়, ভোল্টামিটার কি, ভোল্ট মিটার কি, ঠিক আছে। তো ভোল্টামিটার হচ্ছে যেটা তড়িৎ বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয় যে পাত্রটা, আর ভোল্ট মিটার হচ্ছে ভোল্টকে মাপার জন্য, যেটা দুটো কোনো কনফিউজ করার কিছু নেই। তারপরে কোনো একটা প্রলেপ দিতে হবে, যেমন সোনার ওপর লোহার ওপর 10টা প্রলেপ দিতে হবে, তো এর মধ্যে ক্যাথোড কাকে নেবে, অ্যানোড কাকে নেবে, অ্যানোডে কী বিক্রিয়া, ক্যাথোডে কী বিক্রিয়া, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী নিতে হবে এবং তার ফলে কী কাজে লাগে। তো তড়িৎ বিশ্লেষণের কাজ কী কী আছে, তড়িৎ লেপন কী, গ্যালভানাইজেশন কী, অ্যালুমিনিয়াম কীভাবে নিষ্কাশিত করা হয়, গোল্ড প্লেটিং আর সিলভার প্লেটিংয়ের জন্য কী ব্যবহার করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যামোনিয়ার প্রস্তুতিটা জানতে হবে যে কীভাবে প্রস্তুত করা হয়, অ্যামোনিয়াকে কীভাবে সংরক্ষণ করা হয়, আর অ্যামোনিয়াকে শোষণ করতে গেলে কী ব্যবহার করা হয়, কেন ওটাই ব্যবহার করা হয়, লাইকার অ্যামোনিয়া কী। তারপরে প্রমাণ করা যে অ্যামোনিয়ার মধ্যে অক্সিজেন আছে, প্রমাণ করা যে অ্যামোনিয়ার মধ্যে তোমার নাইট্রোজেন আছে, প্রমাণ করা যে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে, তো ওগুলো বিক্রিয়াগুলো দেখাতে হবে। তারপরে অ্যামোনিয়া বদল করার সময় ঠান্ডা করতে হয় কেন, ইউরিয়ার ব্যবহার কি, ইউরিয়া কীভাবে প্রস্তুত করা হয়, তারপরে পিপ যন্ত্রের সাহায্যে কোন গ্যাস শোষণ তৈরি করা হয়, বিক্রিয়াটি লেখো। তারপরে হাইড্রোজেন সালফাইডের কয়েকটা ধর্ম লেখো, যে গ্যাস গন্ধটা কেমন হয়, শনাক্তকরণ বিক্রিয়া লেখো, নেসলার দ্রবণ কী, নাইট্রোজেনের ব্যবহার, নাইট্রোজেনের সঙ্গে ম্যাগনেসিয়ামের কী বিক্রিয়া ঘটে, নাইট্রোজেনের সাহায্যে কীভাবে নাইট্রোলিন প্রস্তুত করা যায়, নাইট্রোলিনের ব্যবহার, নাইট্রোজেন কীভাবে আবদ্ধকরণ করা হয়, সে বিদ্যুতের সাহায্যে করা হয়। তারপরে H2SO4, HCl আর নাইট্রিক অ্যাসিড প্রভৃতি এগুলো কীভাবে শিল্প প্রস্তুত তৈরি করা হয়, বিশেষ করে H2 শিল্প প্রস্তুতি বলে স্পর্শ পদ্ধতি, আর HN নাইটার থেকে যেটা তৈরি করা হয় সেই প্রস্তুতি স্টেপ বাই স্টেপ দেখাতে হবে, খুবই ইম্পর্টেন্ট আছে। পোলিয়াম কি, পোলিয়াম কীভাবে প্রস্তুত করা হয় একই সাথে চলে আসছে। তারপর চলে আসছে মেটালজিতে বা ধাতুবিদ্যাতে। ধাতুবিদ্যাতে কী আছে, প্রত্যেকটি লোহার যে কোনো এক লোহার হোক, অ্যালুমিনিয়াম হোক, কপার হোক, জিঙ্ক হোক, সবারই কী করতে হবে, তোমার খনিজ পদার্থ দুটো করে নাম মনে রাখতে হবে এবং তাদের আকরিকের দুটো নাম মনে রাখতে হবে এবং তার দুটো করে ব্যবহার করে মনে রাখতে হবে। আমি তাদের পুরো ডিটেল ভিডিও করে দেখেছি, তো নিচের ডিসক্রিপশানে আমি পাঠিয়ে দেবো তোমাদের, যাতে কোনো অসুবিধা না হয়। তো সংকর ধাতু কাকে বলা হয়,
পিতল, জার্মান সিলভার, ডুরালুমিন, তারপরে স্টেনলেস স্টিল, গান মেটাল প্রভৃতি এগুলো কী কী দিয়ে গঠিত এবং তাদের ব্যবহার কী কী। খনিজ আকরিকের পার্থক্য বা সব খনিজ সব আকরিকই খনিজ হয় কিন্তু সব খনিজ আকরিক হয় না কেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। থার্মিক পদ্ধতি কী, থার্মিক পদ্ধতি কীভাবে করা হয়, প্রস্তুতি বিক্রিয়া দাও। মরচে কী, মরচের সংকেত, মরচে কী করে তৈরি করা হয়, কীভাবে নিষ্কাশিত করা হয়। চলে আসছে জৈব রসায়নের, জৈব রসায়নের লাস্ট চ্যাপ্টার। তো জৈব যৌগ কাকে বলা হয়, জৈব যৌগের মধ্যে বিশেষ করে জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য কী, ক্যাটিনেশন ধর্ম কী, কে কে দেখায় ক্যাটিনেশন ধর্ম। মিথেন, ইথেন, ইথিলিনের মধ্যে গঠন সংকেত ছবি এঁকে তাদের আকৃতি দেখাতে হবে এবং তাদের মধ্যে CH এর মধ্যে বন্ধন কোণ কত হয় এবং তাদের মধ্যে কোনটা সরলরৈখিক হয়, কোনটা চতুস্থলক হয় প্রভৃতি সেগুলো মনে রাখতে হবে। তারপরে কয়েকটা নামকরণ, IPSC নামকরণ তোমরা আমি পুরো ডিটেলস ভিডিও দেখেছি IPSC নামকরণ কীভাবে করতে হয়। যদি না দেখে থাকো আমি নিচে ডিসক্রিপশন লিঙ্কে জৈব রসায়নের একটা ভিডিও দিয়েছি, সেটা ক্লিক করে পুরো পার্টটা পড়ে নেবে, তো কোনো অসুবিধা হবে না। সমবায়তা কয় প্রকার, গঠনগত সমবায়তা কাকে বলা হয়, অপসারণ গঠিত সমবায়তা কাকে বলা হয়, তাদের পার্থক্য, যেমন CH3 ও CH3 এর সমবায় কী হবে, C2H5OH হবে, তো এরকম। IPSC নামকরণ যেটা আমি বললাম তোমাদেরকে। তারপরে আছে তোমার মিথেনের কি, মিথেনের যে প্রতিস্থাপন বিক্রিয়া ক্লোরিন সেটা খুব ইম্পর্টেন্ট। আবার ইথিলিনে তোমার ব্রোমিনের সঙ্গে জুট বিক্রিয়া আছে, ওটা খুবই ইম্পর্টেন্ট আছে। PVC পাইপ, PVC পাইপের তোমার মনোমার কী, তাদের ব্যবহার। ইথিনের তোমার পলিমার কী, তার ব্যবহার। টেফলন কী, তার মনোমার কী, তো এইসব কোশ্চেন আসতেই পারে। ননস্টিক প্যানে কী ব্যবহার করা হয়, টেফলন ব্যবহার করা হয়। তা প্লাস্টিক কয় প্রকার কী কী, থার্মোসেটিং আর থার্মোপ্লাস্টিক, এদের পার্থক্য কী। তারপরে তোমার ভিনিগার কীভাবে প্রস্তুত করা হয়, ডিনেচার স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট কী, তো এগুলো প্রভৃতি উল্লেখযোগ্য আছে, তাদের ব্যবহার। তো এইসব পড়তে গেলে আপাতত তোমাদের হয়ে যাবে চ্যাপ্টারে, আর কিছু বলার নেই। তোমাদের 7 আর 8 নম্বর চ্যাপ্টারে মোটামুটি এই প্রশ্নগুলো উত্তর করলে আমার মনে হয় যে তোমাদের ইনাফ করা হবে, তোমার তৈরি করা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিও ভালো হলে অবশ্যই ভিডিওটাকে এখনই লাইক করো, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, আর না ভালো লাগে অবশ্যই ডিসলাইক করো যদি তোমাদের পছন্দ হয়। আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করার সাথে সাথে তোমরা নিজেই পোস্টগুলো ফলো করো, প্যাটার্নগুলো ফলো করো, আর বেশি করে তোমাদেরকে 1 নম্বর আর 2 নম্বরটাকে বেশি করে তোমাদের প্র্যাকটিস করা উচিত। সাধারণত 1 আর 2 নম্বরের কোশ্চেন আসে, 4-5 নম্বরের কোনো ভর্তি না কোশ্চেন খুব কম আসে, অঙ্ক ছাড়া আসে না। তো বড় কোশ্চেনের কথা তো কোনো চিন্তাই করো না, শুধু MCQগুলো ভালো করে যাও। আর আমি যে প্রশ্ন বলছি সব শর্ট কোশ্চেন ছিল, সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, আর বইটা খুঁটিয়ে পড়ো অবশ্যই। আর সাজেশানের মধ্যে এখন আর ফলো করো না, কোনো সাজেশানের কোনো লাভ নেই এখন, কারণ তোমাদের পড়াটা থাকলে ভিতর থেকেই আসবে, যা আসবে বইয়ের ভিতর থেকেই আসবে, তো চিন্তা করো না। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিও তোমাদের অঙ্কের জন্য প্রস্তুতি করা হবে। তো ভিডিও এখন সাবস্ক্রাইব করবে, আমি এখনই পরে একটা ভিডিওতে লিঙ্ক দিয়ে দিচ্ছি, চ্যানেল ক্লিক করে সাবস্ক্রাইব করে আর বেল আইকনে ক্লিক করে নেবে। বেলে ক্লিক করলে কী হবে, তোমার যখন নতুন ভিডিও পাঠাবো সেটা তুমি দেখতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ, তোমাদের দিনটা শুভ হোক, আর ভালো করে পরীক্ষা দাও মাথা ঠান্ডা করে। নমস্কার। আমাদের আরও ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করো, আর সাবস্ক্রাইব করার জন্য এই গোল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো বিনামূল্যে। ধন্যবাদ।